তাসফিন শেখ এক মুহূর্তের জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে সজাগ দাঁড়িয়ে রইল। সমুদ্রের অন্ধকারে ছড়িয়ে থাকা এক নিস্তব্ধ শীতলতা, যেখানে শুধু তার নিজের শ্বাসের শব্দই কেবল প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখের সামনে তখন সেই দৃশ্য যা কখনোই তার কল্পনায় আসেনি। তার নিজের ভাই সৌহার্দ্য শেখ, যে কিনা এক ন্যায়পরায়ণ লেফটেন্যান্ট হিসেবে পরিচিত, আজ সেই ভাইকেই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাসফিনের মনে এক তীব্র দোলাচল চলে আসছে। পৃথিবীটা যেন এক নিমিষে বদলে গিয়েছে। তার পায়ের নিচে মাটির অনুভূতি হারিয়ে গিয়েছে। সৌহার্দ্য ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আজ সে শুনেছে সৌহার্দ্য শেখের নাম এক অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িত। তাসফিন কখনোই ভেবেছিল না তার ভাই এমন কিছু করতে পারে। ইন্টারোগেশন রুম সেখানে রাখা হয়েছে সৌহার্দ্যকে। কিছুক্ষণ পরেই সেখানে যাবে তাসফিন। সে ভেবে পাচ্ছে না রাইমা শেখ এবং আলাপ শেখকে কি উত্তর দিবেন। তারা যে ভেঙে পড়বে। সাইফুল নেই বাড়িতে, তার কোনো খোঁজ খবর নেই। সে কোথায় আছে জানে না নূপুর। কাউকে কিছু বলতেও পারছে না। রুবেনা শেখ যতবার জিজ্ঞাসা করেছে সাইফুল কোথায়, ততবার মিথ্যা বলতে হয়েছে তাকে। এমনকি আজ বিকেলে রিজওয়ান শেখ পর্যন্ত জিজ্ঞাসা করেছে সাইফুল কোথায়। প্রতি উত্তরে নূপুর বলেছে সে একটু বাইরে বেরিয়েছে। আম্মু, খাবো। আধো আধো কণ্ঠে বলল মাহির। তখনই কলেজ থেকে ফিরছে ফারা। মাহির বাবু, আমি এসে গেছি, চলো আমার সাথে খাবে। খুশিতে গদগদ মাহির। ফারা চট করে হাত মুখ ধুয়ে এলো। নূপুর তৎক্ষণাৎ টেবিলে খাবার দিয়ে দিল। দুপুরের খাবার সবাই একসাথে খেয়েছে। খাওয়া শেষে ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছেন রুবেনা শেখ। রিজওয়ান শেখ বরাবরের মতো নিজের শপে চলে গেছেন। সাইফুল বাড়িতে নেই, তাতে বেশ শান্তি লাগছে ফারার। কয়েকবার চেষ্টা করেছিল নূপুরকে সাইফুলের কথাটা বলার। সরাসরি না বললেও তার ভাবসাব মোটেও পছন্দ হয়নি ফারার নিকট। একবার ভেবেছিল তাসফিনকে বলবে, সেই জন্য ফোন পর্যন্ত করেছে, অথচ ফোন লাগেনি। হয়তোবা নেটওয়ার্ক জনিত সমস্যা হয়েছে। রুমের এক কোণে বড়সড় একটা ছবি লাগানো তাসফিনের। তার নিচে এই টেবিলে অনেকগুলো ছোট ছোট ছবি ফ্রেম করা, তার মধ্যে একটা তার ইউনিফর্ম পরা। হাতে তুলে নিল ছবিটা। কি স্নিগ্ধ মুখশ্রী। আনমনে হেসে ফিসফিসিয়ে বলল, ও লেফটেন্যান্ট সাহেব, আমি আপনাকে বড্ড মিস করছি। আপনি কবে ফিরবেন বলুন তো? আমার যে এখন ভালো লাগছে না। ফারা অনুভব করলো কেউ খুব নিকটবর্তী। তার আলগোছে ছুঁয়ে আছে তার মেয়েধীন উদর। ধীরে ধীরে তার ক্লিন শেপ করা গাল ছুঁয়ে যাচ্ছে গ্রীবাদেশ। লজ্জায় আড়ষ্ট ভঙ্গিতে চোখ খিচিয়ে বুঝে নিল ফারা। লেফটেন্যান্ট সাহেব, I need to badly shook. স্পর্শটুকু গাঢ় হলো। হাতের গভীর স্পর্শে মুচড়ে যাচ্ছে ফারা। কুণ্ঠিত হচ্ছে নাজুক পদখানি। ভ্রম চোখ খুলে থতমত খেয়ে গেল ফারা। কল্পনা করছিল সে কি সব আজগুবি কথা ভাবছে, কিন্তু করবেটা কি? লোকটাকে প্রচন্ড মিস করছে। বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে এখুনি। আউল মার্কা কবিতা শুনে থতমত খেয়ে গেল স্নেহা। সজোরে ধাক্কা দিল ফারার মাথায়। এসব কি বলছিস তুই? কবিতা? আরেক দফা হামুক বনে গেল স্নেহা। স্নেহা বাড়িতে একা থাকবে বলে আরিয়ান এখানে দিয়ে গেছে তাকে। রুবেনা শেখ বড্ড খুশি হয়েছেন এখানে আসাতে, কিন্তু রাইমা শেখ নাক কুচকে নিয়েছেন। তবে তাতে পাত্তা দিলেন না রুবেনা শেখ। সেই থেকে আড্ডা দিচ্ছে ফারা স্নেহা দুজনেই। এটা কবিতা? তার চেয়ে আমি ভালো বলতে পারি। ফারা সপাটে হেসে বলল, তাহলে বলো। সর চোখের সামনে থেকে। নূপুর আস্তে আস্তে বেগুনি নিয়ে এলো সবার জন্য। ফুরফুরে মেজাজে দোতলা থেকে নেমে এলো ঝুমুর। নবীনের প্রেম নিবেদনের পর থেকে ভীষণ আনন্দে থাকে ঝুমুর, আজকেও তাই। আপু, বেগুনি। নূপুর ছোট্ট করে জবাব দিল। ফারা চট করে একটা হাতে তুলে নিল। উফ আপু, এত ভালো লাগে এটা খেতে, কি বলবো। স্নেহা নিজেও একটা পিস তুলে নিল। পরপর প্লেট খালি হয়ে গেল মুহূর্তের মধ্যে। দারুণ হয়েছে নূপুর আপু। তৎক্ষণাৎ শোনা গেল বাইরে থেকে আসা কণ্ঠস্বর। আমাদের রেখে একাই ঠুসে যাচ্ছ, এ তো মহা অন্যায়। নিহাল আর আরিয়ান একই সঙ্গে এসেছে। দুজনকে দেখে ঝুমুর গদগদ প্রায়। ফারা কম যায় না। ভাইয়া ভোমরা, এসো এসো। জুতো জোড়া খুলে ভেতরে এলো দুজনেই। নিহাল আর চোখে এক পলক দেখে নূপুরকে। আরিয়ান ফুরফুরে মেজাজে এগিয়ে গিয়ে স্নেহার কাছে বসলো। স্নেহা খানিকটা সেটিয়ে গেল, হাসফাস ভঙ্গিতে চাইলো আরিয়ানের দিকে। লোকটা কেমন দুষ্টু হাসছে। নূপুর তড়িৎ গতিতে বলল, আরে না না, রান্নাঘরে আরো আছে, বসো তোমরা। নূপুর চটজলদি এগিয়ে গিয়ে রান্নাঘর থেকে পাখিদের জন্য বেগুনি নিয়ে এলো। ফারা নিহালকে শুধোয়। ভাইয়া, আপনি সমুদ্রে ফিরবেন না? নিহাল টিপ্পনি কেটে বলে, কেন গো ভাবিজি, তোমার কি পছন্দ হচ্ছে না আমি এখানে থাকি? হাপিত্তেশ করছে ফারা উদাস ভঙ্গিতে বলল, আপনি বুঝতে পারছেন না ভাইয়া। আপনি যদি না যান তাহলে আমি খবর পাবো কি করে কমান্ডারের? একবারও ফোন করেনি আমায়। পিচেল হাসে আরিয়ান। নিহাল দুঃখ প্রকাশ করে বলল,
কষ্ট পেও না ভাবিজি, তোমার জন্য আমরা আছি। আমি আর আরিয়ান তাসফিনের বন্ধু মানেই একই হলো। চোখ টিপে নিহাল সহসা হেসে ফেলল ঝুমুর। আসুক আমার ভাই, এরপর বলবো তোমরা কিভাবে তার বউয়ের উপর চাঁচ মারছো। ফারা টলটলে চোখে তাকায় নিহালের দিকে। ভাইয়া এটা বলতে পারলেন আপনি? নিহাল হো করে হেসে উঠল। ফারা মেয়েটা বড্ড ভালো, তাকে সত্যি আদর আদর লাগে। যখন ভাইয়া বলে ডাকে সত্যি অন্য রকম নিদারুণ অনুভূতি কাজ করে। সম্পর্কে যথেষ্ট বড়, যেমন তার ভাবি হয়, অথচ বয়সে তার ছোট। তাসফিন, আরিয়ান এবং নিহাল দুজনকে খুব বিশ্বাস করে, তাই তো এই পুরো বাড়ির দায়িত্বটা তাদের কাঁধে দিয়ে গেছে। যতদিন আছে তারা যেন তাদের দেখে। সকল টেলিভিশন চ্যানেলের স্ক্রলে ভেসে উঠছে এক চাঞ্চল্যকর সংবাদ। প্রথম সারির কাগজগুলো ছাপিয়ে দিয়েছে বিস্ফোরক শিরোনাম। লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ চোরাচালানের সঙ্গে জড়িত, হাতে নাতে ধরলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সামরিক গোয়েন্দা বিভাগ এবং নৌবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে তদন্তের জন্য সৌহার্দ্য শেখকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হবে, যেখানে প্রমাণের মুখোমুখি হতে হবে তাকে, এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তির মাত্রা হবে ভয়ানক। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এই অন্ধকার অধ্যায় শেষ কোথায় গিয়ে থাকে। খবরের কাগজে ছাপা সেই ভয়ানক সংবাদ পড়ে যেন ভেঙে পড়লেন আলাপ শেখ। নীরব পাথরের মতো বসে রইলেন তিনি। চোখের সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের সব স্বপ্ন ধুলোয় মিশে যেতে দেখলেন। পাশে বসে বড় ছেলে রিজন শেখ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠের আশ্বাসেও ছিল শূন্যের প্রতিধ্বনি। এদিকে ঘরের কোণে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়লেন রাইমা শেখ। তার আর্তনাদে যেন ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। রুবেনা শেখ, রিজওয়ানের স্ত্রী, এগিয়ে এসে শাশুড়িকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু রাইমা শেখের কান্নার মাঝে উঠে এলো তীব্র বিষণ্ণতার অভিমানের ঝড়। চোখের জল মুছতে মুছতে তিনি কটাক্ষের ছায়ায় পড়লেন। তোমার ছেলে তাসফিন কি করে এসব করতে পারলো? হ্যাঁ, আমার ছেলেকে এভাবে তুলে দিল। আমার ছেলের কিছু করেনি, কিচ্ছু করেনি। যদি ওর কিছু হয়, যদি আমার ছেলেটাকে হারাই, আমি কখনো তাসফিনকে ক্ষমা করব না, কোনো দিন না। চারিপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর একটা অদৃশ্য ফাটল ছড়িয়ে পড়ল শেখ পরিবারের মজুদ বন্ধনে। ফারা মুখ চেপে কেঁদে উঠছে। রাইমা শেখ যা তা শুনিয়েছে তাকে। তার স্বামী তার দেবরকে অপরাধী প্রমাণ করতে চাইছে। কি হবে জানা নেই ফারার। ইন্টারোগেশন রুমের নির্জন সাদামাটা চার দেয়ালের ভিতর বসেছিল লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ। তার হাতের বাঁধন যত শক্তই হোক, দৃষ্টি ছিল অদম্য এক জেদের আগুনে দীপ্ত। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টিতে ছিল এক অটুট দৃঢ়তা। তাসফিন শেখ শত চেষ্টা করেছে তাকে মুখ খোলাতে, প্রশ্নের পর প্রশ্ন ছুড়েছে, কখনো কড়া কণ্ঠে, কখনো শান্ত অনুরোধে, কিন্তু সৌহার্দ্য কেবল একটি কথা বলেছে বারবার। আমি একা নই, এই খেলায় আরেকজন রয়েছে, সেই প্রকৃত মূল খেলোয়াড়। তবে নাম, পরিচয়, প্রমাণ কিছুতে মুখ খোলেনি সৌহার্দ্য। তাসফিন বারবার চেষ্টা করে যখন কোনো লাভ হয়নি, তখন তার ভেতরে জমে উঠেছিল অসহায় ক্ষোভ আর বিষণ্ণতা। এ যেন এক যুদ্ধ, যেখানে দুপক্ষই হারছে। একজন সত্যের কাছে হার মানতে অস্বীকৃত, আর অন্যজন নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে ন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেছে। সময় যেন মলিন এক চাদর মুড়ে রেখেছিল চারিপাশ। দুপুরের আকাশ আজও ক্লান্ত। রোদে নেই আগের মতো উজ্জ্বলতা, বাতাসেও নেই কোনো নতুনতার সুবাস। তবুও ফারার মনে আজ এক অদ্ভুত ফুরফুরে উচ্ছ্বাস, কারণ আজ ফিরছে তাসফিন সমুদ্রের বিশালতার মাঝখান থেকে। হাজারো ঢেউ পেরিয়ে অবশেষে আপন ঠিকানায়। বুকের ভিতর টুপটাপ কাঁপছে ফারার হৃদয়। 6 মাসের দীর্ঘ প্রতীক্ষা, অব্যক্ত কথামালা আর জমে থাকা সব অশ্রু আজ যেন রঙিন প্রতীক্ষার ফুল হয়ে ফুটছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ধুলো মলিনতা আজ ঝরে পড়বে তাসফিনের এক ঝলক হাসিতে। দরজার পাশে দাঁড়িয়ে দু চোখে অনির্বচনীয় উন্মাদনা নিয়ে ফারা অপেক্ষা করে। 6 মাসের অপেক্ষা যে আজ আর কয়েক পলকেরই অতিথি। বাড়িতে ঢুকে সর্বপ্রথম মাকে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু, রুবেনা শেখ বরাবরের মতোই কেঁদে ভাসিয়ে দিলেন। ওফ আম্মু, এই জন্য ভালো লাগে না, সব সময় এরকম করে কাঁদতে হয় না। কে শুনে কার কথা? তাসফিন মাকে সযত্নে আগলে নিল। ঠিক তখনই দোতলা থেকে নেমে এলো ফারা। চোখাচোখি হয় দুজনার। এতগুলো মাস পর দুজনার দেখা হয়েছে। ফোন আলাপ তো সবে মাত্র 2 কি 3 বার। এর মধ্যে তাদের আর কোনো কথা হয়নি। তাসফিন কিছু বলতে যাবে, তার পূর্বে মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল ফারা। না চাইতেও হেসে ফেলল তাসফিন। তার বউ পুরো আগুন। পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করলো তাসফিন। আষ্টে পিষ্টে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। ও ছাড়ো না ভাই, ধরবেন না একদম। উফ বউ, এত হট হতে নেই। হ্যাঁ পুরুষ, শুনুন বলছি। নো ওয়ে। তাসফিনের নাকচ শুনে মেজাজ রীতিমতো তুঙ্গে। ফারা জোরপূর্বক পিছন ঘুরে তাসফিনের গলায় কামড় বসিয়ে দিল সে, তবে তাতে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না তাসফিন। ফারা সরে আসতে তাসফিন তার থুতনিতে কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারা। নিজেকে ছাড়াতে চাইল সে, ছেড়েও দিল তাসফিন। রাগে ফুঁসছে ফারা।
তাকে রাখতে দেখে চোখ টিপে তাসফিন। অশ্লীল লোক একটা। ইয়েস, তোমার ভাবনার থেকে বেশি অশ্লীল। নিঃশব্দ রাতের চাদরে আজও বৃষ্টি নেমেছে, টুপটাপ নয় বরং রুমঝুম রুমঝুম করে। সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। চারিপাশে নিস্তব্ধতার আবরণ ভেদ করে যেন প্রতিটা ফোঁটা বৃষ্টির দল এক একটি সুরের বাঁধন বুনছে। জানালার কাছে আঙ্গুল ছোঁয়ানো শিশুর মতো বৃষ্টির ছোঁয়া, মেঘলা আকাশের করুণ গীত। এই নরম ছন্দময় শব্দের মাঝে মনও যেন বৃষ্টির সাথে গলে যায়, অচেনা মাদকতার আবেশে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। রাতের অন্ধকারে নির্জনতার বুক চিরে বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন মনের অব্যক্ত অনুভবগুলো শব্দহীন ভাষায় বলে যায়। মনে হয় এই বৃষ্টি কেবল মাটিকে ভিজিয়ে দেয় না, ভিজিয়ে দেয় হৃদয়ের গোপন কোনো। এই বৃষ্টির রাত একাকিত্বের মাঝে সবচেয়ে গভীর সঙ্গী। আলো আধারের মাঝে ছায়ার মতো জড়িয়ে থাকে অনুভবের মৃদু কণ্ঠস্বর হয়ে। কারেন্ট চলে গেছে সেই কখন, জেনারেটর অন করা হয়েছে অথচ ফারা ইচ্ছে করে লাইট অফ করে রেখেছে রুমের। দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে টেবিলের দুধারে। জানালাটা মেলে দিতেই বৃষ্টির ঝাপটা এসে ছুঁয়ে দিল তাকে। হালকা ঝাপটায় ভিজে উঠল তার গলা, কাঁধ আর খোলা চুলের প্রান্ত। সে আবেশে চোখ বুঝলো যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে চায়। বৃষ্টির ঘান, মোমের উষ্ণ গন্ধ আর হালকা ঠান্ডা বাতাস মিলেমিশে এক মাদকঘন পরিবেশ তৈরি করেছে। ঠিক তখনই আচমকা কোমরে কারো উষ্ণ স্পর্শ, এক অনভিপ্রেত কম্পন সারা দেহে ছড়িয়ে পড়লো। কাঁপতে কাঁপতে নিঃশ্বাস আটকে এলো তার। মুহূর্তের ভিতরে ফারার সমস্ত স্নায়ু সচেতন হয়ে উঠল, যেন সময় থমকে গেল সেই ছোঁয়ার গভীরে। সুখ, মিস ইউ ব্যাডলি। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে ফারার। আখিদয় বুঝে এলো তার। অভিমানে বুক পুড়ছে তার। বাইরে গেলে তাকে ভুলে যায় এই পুরুষ। এখন আবার সোহাগ করছে। ভেজা কাঁধে খোলা চুলে চোখ বন্ধ করে ফারা এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল, কিন্তু সে উষ্ণ হাতের স্পর্শে তার সমস্ত চেতনা ছলকে উঠল। বুকের গভীর থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কষ্ট আর অভিমানের এক মিশ্র অনুভূতি নিয়ে। সে ধীরে ধীরে চোখ খুলল। তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে তার বুকের ভিতর তীব্র এক ব্যথার ঢেউ খেলে গেল। তাসফিনের চোখেও ছিল অপরাধবোধের ছায়া, অথচ তাতে মিশেছিল অপরিসীম মমতা। যেন তার সমস্ত ভুলের ওপর সে আঁকড়ে ধরতে চায় তার সুখকে। পাড়া কঠিন গলায় ফিসফিস করে বলল, ভালোবাসা কি শুধু স্মৃতির মতোই এসে ছুঁয়ে চলে যাবে, আর প্রয়োজন ফুরালেই ভুলে যাবেন আপনি? তার কণ্ঠে জল ভেজা কাঁপন। মনে হলো যেন বৃষ্টির শব্দের মাঝেও সে অভিমানের সুর কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ছে চারিপাশে। তাসফিন এগিয়ে এসে তার মুখের ভেজা চুল সরিয়ে নিল, স্নিগ্ধ আঙ্গুলে মৃদুস্বরে বলল, ভুলিনি সুখ, কখনো ভুলতে পারিনি। কেবল নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তোমার কাছে ফিরে আসাটাই ছিল আমার সবচেয়ে বড় সত্য। ফারাকে নিয়ে বেরিয়ে এলো বারান্দায়। বৃষ্টিতে মেলে ধরে একে অপরকে। ফারা চোখের কোণে জমানো জল এবার ভেঙে গড়িয়ে পড়ল। বৃষ্টির ফোঁটার সাথে মিলেমিশে সেই অশ্রু অদৃশ্য হলো, অথচ বুকের ভেতর এক অসমাপ্ত কথা রয়ে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজন দুজনের নিরাপত্তা ছুঁয়ে রইল। বাইরে ঝরে পড়া জলকণার মতো তার হৃদয়ের গোপন ব্যথাগুলো একে অপরের মধ্যে ঝরে পড়ল নীরবে। ধীরে ধীরে গভীরে ফারা অনুভব করলো চারিপাশে সবকিছু যেন ঘূর্ণায়মান। বাতাস, বৃষ্টি, সোহাগার অভিমানের মিশ্রণে তার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। পা দুটো টলমলে করে উঠল। হঠাৎ করে এসে ঢলে পড়ল তাসফিনের প্রশস্ত বুকের উপরে। তাসফিন ঝটপট আলগোছে তাকে ধরে ফেলল, যেন ফারার ছোট্ট একটা আচরও সে সহ্য করতে পারবে না। কণ্ঠে উদ্বিগ্নতায় ফিসফিস করলো। সুখ? কোনো উত্তর নেই। ফারা নিস্পন্দ, চোখ বুজে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাসফিন এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে নিল পাজাকুলে, অতি আদরে, অতি যত্নে। তার বাহু দুটো যেন শক্ত, অথচ সেই শক্তির গভীরে ছিল অপার ভালোবাসায়। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ে নরমভাবে ঝরে পড়ছিল, কিন্তু তাসফিন যেন আর কোনো কিছু তোয়াক্কা করছিল না। পাড়ার মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর তীব্র কষ্টের কাঁটা বিঁধে গেল। সে আপন মনে উচ্চারণ করলো, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি ফারা, কখনো না। দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো, যেখানে উষ্ণতায় ছোঁয়া আর মোমের মৃদু আলো অপেক্ষা করছিল। তাসফিন সাবধানে ফারাকে একটা সোফায় শুইয়ে দিল। ভেজা চুলগুলো সরিয়ে তার কপালে এক নরম চুমু এঁকে দিল। সেই চুমুর গভীরে ছিল অজস্র অপরাধবোধ, ব্যথা আর ভালোবাসার অঙ্গীকার। বেপাত্তা সাইফুল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ এতগুলো মাস হয়েছে। মূলত তাকে ধরতেই তাসফিনের এত তাড়াতাড়ি ফিরে আসা। সাইফুলের উপর সন্দেহের আরও একটা কারণ আছে, যা আপাতত কাউকে বলতে পারবে না তাসফিন। তার উপর রাইমা শেখ এবং আলাপ শেখ বাড়ি ছেড়ে চলে গেছেন। পরিবারটা ভেঙে গেছে তাদের। কারণটা হলো তাসফিন কেন সৌহার্দ্যকে বাঁচাতে এগিয়ে এলো না। তাসফিন আর যাই করুক কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে রুবেনা শেখ। হঠাৎ থমকে গেলেন তাকে দেখে। ফারা, আম্মু, তুই তো বললি না যাচ্ছিস, আর হঠাৎ করে কেন ফারা? কালকে তো তাসফিন মাত্র ফিরলো। নাক বোচা করে তাকালো ফারা। পরপর অভিমানী কণ্ঠে অভিযোগ করলো,
তোমার ছেলে আমাকে বাইরে গেলেই ভুলে যায় আম্মু। থাকবো না আমি তোমার ছেলের সাথে। রিজওয়ান শেখ সবে দোতলা থেকে নেমে আসছিলেন, হঠাৎ থাকবো না তোমার ছেলের সাথে কথাটা শুনে হকচকিয়ে গেলেন। ফারা আম্মু কি হয়েছে? কার সাথে থাকবি না? রিজওয়ান শেখকে দেখে আল্লাদি ফারা আরো আল্লাদি হয়ে উঠল। থাকবো না আপনার ছেলের সাথে আব্বু, উনি সবসময় আমাকে ভুলে যায়। হেসে ফেলল রিজওয়ান শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে নবীনের। ফারা সকাল সকাল তাকে ফোন করে ডেকেছে, সে থাকবে না এখানে, ওই বাড়িতে থাকতে চায় কিছুদিন। ঘুম জড়ানো চোখে নিচে এলো তাসফিন। বিছানা হাতড়ে নিজের ফুটফুটে বউকে না পেয়ে বাধ্য এক প্রকার নিচে আসতে হয়েছে তাকে। কি হচ্ছে এখানে? নবীন, তুমি এত সকালে? নবীন বলবে কিছু তার পূর্বে রুবেনা শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুই আমার ফারাকে এত কষ্ট দিচ্ছিস, এতটাই কষ্ট দিয়েছিস যে শেষমেশ মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাসফিনের চূড়ান্ত পর্যায়ে অবাক। ফারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? ফারার মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। চললাম আমি। দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে ভারী কণ্ঠে বলল তাসফিন, এক পা বাড়ির বাইরে গেলে আমি কিন্তু নিতে যাবো না বলে দিচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে পিছনে তাকালো ফারহা। চোখাচোখি হয় দুজনার, চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের। ফারা হিসিয়ে বলল, আপনার সাথে থাকবো না আমি আমার আব্বু আম্মুর কাছে যাচ্ছি। দাঁতে দাঁত পিষে চোখের ভাষায় বুঝিয়ে দিল তাসফিন, যদি যাও তাহলে কাঁচা কামড়ে খাবো বলছি। ফারা ঠিকই বুঝলো, কিন্তু তারপরেও ঘাটতারামো করছে। যাচ্ছি আম্মু, প্লিজ আমায় আটকো না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো তাসফিন। এদিকে বাকিরা অপেক্ষায় আছে তাসফিন ফারাকে আটকাবে। যা যা, তোকে আনতেও যাবো না আমি, দেখিস বুড়ো লাগছে, যাবো না কিন্তু। রাগে ফুঁসতে থাকা তাসফিন জেদ দেখিয়ে চলে গেল। দোতলায় ঠায় দাঁড়িয়ে আছে ফারা। ফাজিল লেফটেন্যান্ট তার একটুও ভালোবাসে না, যেন দুধ হলুদের ছায় আঁকা এক শান্ত ক্যানভাস। বাতাসে হালকা শিশিরের গন্ধ, ঘাসের ডগায় জমে থাকা বিন্দুগুলো সূর্যের কোমল আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। পাখিরা যেন মধুর সুরে নতুন দিনে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও একা একটা কাক ডাকছে, তার মধ্যে দিয়েও এক ধরনের নিস্তব্ধতা জেগে থাকে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরে ধীরে, ঠিক যেমন করে ঘুম ত্যাগ করে এক একটা মুহূর্ত জেগে ওঠে। দালানের বাইরে বসে আছে ফারা, বড় নিম গাছের দিকে তাকিয়ে আছে। মনটা বড্ড খারাপ তার। ইস, কোন দুঃখে যে বাড়ি থেকে চলে এলো। আইঢাই করছে এখন। সত্যি যদি লেফটেন্যান্ট সাহেব তাকে নিতে না আসে তখন কি হবে? সঙ্গী স্নেহাটাও নাই, মনটা বড্ড উসকুস করছে। এই ফারহা, সত্যি করে বল তো ব্যাপারটা কি হয়েছে হঠাৎ? আরিফা আহমেদের প্রশ্নে থম মেরে গেল ফারা। আইঢাই করছে সে, বলবেটা কি এখন? অবশ্যই তার উচিত তাসফিনের উপর সব দোষ চাপিয়ে দেওয়া। ভ্যাঁ করে কেঁদে উঠল ফারা। চমকে উঠলেন আরিফা আহমেদ। কি হলো তোর? কাঁদছিস কেন এভাবে? আম্মু, তোমার জামাই আমায় একটুও ভালোবাসে না, বাইরে গেলেই ভুলে যায়। মেয়ের মুখে সোনার টুকরো জামাইয়ের নামে অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। কি বলছিস এগুলো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি, তোমার জামাই আস্ত একটা শয়তান গো। আরিফ আহমেদ ফারার কথায় বিশ্বাস করতে পারছে না, কিন্তু অবিশ্বাস করার কারণ তো নেই। ইস, লেফটেন্যান্ট সাহেব কখন আসবেন আপনি? আমি সেই কখন থেকে আপনার অপেক্ষায় আছি। আপনি ছাড়া একটুও ভালো লাগছে না, চলে আসুন না তাড়াতাড়ি প্লিজ। বিছানায় শুয়ে শুয়ে একাকী ভেবে চলেছে ফারা। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই তার। সকালটা যেন ঘুম ভাঙা আকাশে চোখে জমে থাকা শেষ অশ্রুবিন্দুর মতো। মেঘলা আকাশের কোলে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে নরম ছন্দে। জানালার কাছে টুপটাপ শব্দ তুলে। চারিপাশে এক ধরনের ধোঁয়াটে আলো, নয় ঝলমলে নয় অন্ধকার, বরং কুয়াশার মতো একটা নরম পর্দা। গাছের পাতাগুলো জলে ভিজে চকচক করছে। রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হচ্ছে সকালের ধূসর আভা। কাকভোরের পাখিরা আজ চুপচাপ, কেবল দূরে কোথাও এক আধটা পাখির ডাক ভেসে আসে, তাও যেন গলায় বৃষ্টির সুর মিশে গেছে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারা। ওই তো বৃষ্টির পানি যে মাঝখান দিয়ে বড় পাইপের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে ভেতর থেকে। বাড়ির উঠোনে ভিজে আছে ফেলে রাখা চায়ের কাপ। বারান্দায় জমে থাকা পানিতে ছড়াচ্ছে ছোট ছোট তরঙ্গ। মানুষগুলো আজ একটু ধীর, একটু মন্থর, কারণ এই সকালটা যেন বলে তাড়াহুড়োর দিন নয় আজ, একটু বসে নিঃশ্বাস নাও। এই এক বৃষ্টি মাখা সকাল, যেখানে প্রকৃতি জেগে উঠেছে একটু বেশি স্নিগ্ধ হয়ে। মনটা নেচে নেচে উঠছে ফারা। বরাবরই তার বৃষ্টি ভীষণ পছন্দের। এই মুহূর্তে তাসফিন থাকলে বোধহয় আরো ভালো লাগতো তার। লোকটা যে কেন এত দেরি করছে আসতে, আইঢায় ভাবতেই কর্ণগোচরে প্রবেশ করলো বাইরে থেকে আসা গাড়ির শব্দ। এক মুহূর্তের জন্য ফারার মনে হলো হয়তো তাসফিন এসেছে। চটজলদি ব্যস্ত পায়ে ছুটে যেতে লাগলো নিচে। পারছে না সে উড়ে চলে যেতে। তাসফিন যদি আসে তাহলে জাপটে ধরে বলবে, লেফটেন্যান্ট সাহেব আপনাকে ভালোবাসি আমি। মনে মনে অনেকবার কথাটা আওড়ালো ফারা। দালানের বাইরে এসে থম মেরে গেল সে। গাড়ি তো এসেছে, তবে তা থেকে নেমে এলো স্নেহা আর আরিয়ান। স্নেহা ফারাকে দেখা মাত্র গিয়ে জড়িয়ে ধরল। পারু, মিস ইউ রে। মৃদু হাসলো ফারা। সে ভেবেছিল হয়তো তাসফিন এসেছে। ফারাকে চুপ দেখে কিঞ্চিত অবাক হলো স্নেহা। কি রে,
আমাকে দেখে খুশি হোসনি তুই? অধর প্রশস্ত করে হাসে ফারা। একই ভঙ্গিতে এবার স্নেহাকে জড়িয়ে ধরে। খুব খুব খুশি হয়েছি খুব। আরিয়ান ভাইয়া কেমন আছেন? আরিয়ান স্বভাবসুলভ হেসে বলল, জামাই জামাই ফিলিংস নিয়ে এসেছি, তাহলে ভাবো কতটা ভালো আছি। সহসা হেসে ফেলল ফারা। আরিয়ান সাইডে নিয়ে গেল ফারাকে। তা ছোট ভাবি, আদৌ কি শুধু খোঁজে বাড়ি ছেড়ে চলে এলেন? নাক বোচা করে বলল ফারা। বাজে কমান্ডার, আমাকে ভুলে যায়, ভালো কম বাসে। আরিয়ান গা দুলিয়ে হেসে উঠল। বুঝলাম, বন্ধুরা বেশি বেশি ভালোবাসার মেডিসিন দিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে জগিংয়ে গিয়েছে তাসফিন। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। রুবিনা শেখ আইঢাই করছেন তাসফিনকে কিছু বলবে, কিন্তু ছেলের গম্ভীর মুখ দেখেই তিনি চুপ করে যান। বরাবরের মতন ব্রেকফাস্ট করতে বসেছে তাসফিন। নূপুর বার কয়েক জিজ্ঞাসা করেছে সাইফুলের কথা। তাসফিন তাকে বলেছে সাইফুল তারই জরুরি একটা কাজে গিয়েছে, সে কিছু মাসের জন্য তাকে কাজে পাঠিয়েছে। এতদিন চিন্তিত থাকলেও এখন খুব শান্তি লাগছে তার। নূপুর ফারার কথা জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু তার পারল না। ফারা নামটা উচ্চারণ করতেই খাবার টেবিল ছেড়ে উঠে গেল তাসফিন। ঝুমুর হাপিত্তেশ করছে, মেয়েটা থাকলে পুরো বাড়ি মাতিয়ে রাখে। ইদানিং ঝুমুরেরও খুব একটা ভালো লাগছে না বিষয়টা। আপু কি করব বলো তো, ভাইয়া তো দিতেই চাচ্ছে না ছোট ভাবিকে ছাদ আনতে। ঝুমুরের অসহায় কণ্ঠস্বর শুনে থম মেরে চেয়ারে বসে গেল নূপুর। উদাস কণ্ঠে বলল, কি করার, ভাইয়া যদি নিজে থেকে না যায় তাহলে তো কিচ্ছু করার নেই। বিছানার এক কোণে চুপচাপ বসে আছে তাসফিন। বড্ড ব্যস্ত সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো। ছোট্ট মাহির বিছানায় উঠে এসেছে। ঠাস করে ল্যাপটপটা অফ করে দিয়ে মাহিরকে কোলে টেনে নিল সে। কি হচ্ছে মামা, মন খারাপ কেন? মাহির নাক মুখ কুচকে বলল, তুমি মামিকে আনতে যাবে না? চোখ দুটো ছোট হয়ে এলো তাসফিনের। কিছুটা ভাবুক কণ্ঠে বলল, কেন নিয়ে আসবো? মাহির আধো আধো কণ্ঠে বলল, মামি আমাকে অনেক আদর করে। আচ্ছা মামা, তুমি হিংসা করো তাই না? কিঞ্চিত অবাক হলো তাসফিন। কপাল ভাঁজ করে শুধু হয়ে, হিংসা? মামি আমাকে খুব আদর করে, তাই তো তুমি হিংসে করো। পিচেল হাসে তাসফিন। কি বলবে এখন? ফারাজে তার বড্ড আদরের, আর তার আদরে ভাগ বসায় এ ছোট্ট আদরে মামাটা তার। তাই বলে কি সে হিংসে করে? দুহাতে মাহিরকে জড়িয়ে ধরলো তাসফিন। সেও আধো আধো কণ্ঠে বলল, মাহির মামা, এগুলো কে বলেছে তোমাকে? আম্মু বলেছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা নূপুর আর ঝুমুর চমকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দরজার দিকে। তাসফিন ফাঁকা ঢোক গিলল দুজনায়। এই মাহিরটা তাদের ধরিয়ে দিল। ইস, উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, ছাড়ো। নূপুরের কান টেনে ধরে আছে তাসফিন। রাগে রিরি করতে করতে বলল, এসব শেখাচ্ছিস মাহিরকে? হ্যাঁ, উফ ভাইয়া, কি করছো তুমি? মায়ের কানমূলো খেতে দেখে হেসে কুটি কুটি অবস্থা মাহিরের। প্লিজ ভাইয়া যাও না, ফিরিয়ে আনো ফারাকে। অনুনয় করে বলল ঝুমুর। নূপুরও একইভাবে বলল, হ্যাঁ ভাইয়া প্লিজ যাও, ফারাকে ছাড়া কিছুই ভালো লাগছে। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল তাসফিন। আমরা কি বলেছিলাম চলে যেতে? ও তো চলে গেল। প্লিজ প্লিজ যাও না ভাইয়া প্লিজ। তাসফিনের মনটা আইঢাই করছে ফারার জন্য। সুখ যে তার বড্ড আদরের। ঠিক আছে, যাবো বিকেলের দিকে, রেডি হয়ে থাক তোরা। তাসফিন যাবে কথাটা জানতে খুব একটা সময় লাগলো না রুবেনা শেখের। খুশিতে গদগদ উনি। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। ইদানিং মেঘগুলো বড্ড দুষ্টু হয়ে উঠেছে, যখন তখন ঝরে পড়ে। দুহাত মেলে দাঁড়ালো ফারা। আজ তার ভিজতে ইচ্ছা করছে। বৃষ্টির পানিতে নিজেকে নিমজ্জিত করতে চায় সে। চোখ দুটো বুজে আছে বড় আবেশে। এই তো দালানের পিছনের জায়গাটা সম্পূর্ণ খালি। টিনের চিলেকোঠা পাশে। টুপটুপ করে বৃষ্টির প্রতিটা ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গে। নিজের অস্তিত্বের মাঝে আরও একটা অস্তিত্ব অনুভব করলো ফারা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। মেদিন উদরে ছুঁয়ে দিচ্ছে লোকটা। ক্লিন শেপ করা, গাল গুজে দিয়েছে গলদেশে। একটুখানি ফিরে দেখার চেষ্টা করলো ফারা, ব্যর্থ সে। ফারা যে চিনে তাকে অতি জড়ানো কণ্ঠে বলল, লেফটেন্যান্ট সাহেব। পরপর গলদেশে টুকরো টুকরো চুমু খেলো তাসফিন। ভিজে একাকার দুজন। তাসফিন বাঁধন ছেড়ে আজ চেপে ধরল ফারাকে। ক্ষীণ ব্যথা অনুভব করছে ফারা। ব্যথিত কণ্ঠে বলে, ছাড়ুন। ক্ষিপ্ত মেজাজে টেনে নিয়ে চিলেকোঠার ঘরটায় আসে তাসফিন। পরপর টেনে তার ওড়না ফেললো জমিনে। আতকে উঠে ফারা। এই কাকে দেখছে সে? বড় বড় কদম ফেলে এগিয়ে সে মেলি কোমল অষ্টযুগল আঁকড়ে ধরে তাসফিন। গভীর অমৃত সুধা টেনে নেয় নিজের মাঝে। ডান হাতে চুলের ভাঁজে গুজে আরো টেনে নেয় ফারাকে নিজের কাছে। বাম হাত ছুঁয়ে আছে ফারার কোমর।
স্তম্ভিত ফারা, অনুভূতির জোয়ারে ভাসছে সে। বক্ষতলে থাকা হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কিছুই। এক মুহূর্তের জন্য ঠোঁট ছাড়ল তাসফিন, নেশাতুর কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইট মোর ডিপলি। পরক্ষণে আবারও ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে সে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে আদরে আদরে ভরিয়ে দিল তাসফিন। আকস্মিক তাকে ছেড়ে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো তাসফিন। জোরে জোরে নিঃশ্বাস টানছে ফারা। কি হয়েছিল তার সাথে বুঝতে অনেকটাই সময় লেগেছে। থম মেরে দাঁড়িয়ে আছে সে। তাসফিন এসেছে, তাকে ছুঁয়েছে। ফারা চমকায়। লোকটা কি করলো? শুকনো ঢোক গিলল সে। ফারার কলিজা শুকিয়ে আসছে। তৎক্ষণাৎ চিলেকোঠার ঘরটায় এলো স্নেহা, হাতে রয়েছে টাওয়েল। ফারু এই নে, ভাইয়া বলেছে ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি ঘরে গিয়ে চেঞ্জ করতে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিকমতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। খাবার টেবিলে বসে আছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ এবং নবীন আহমেদ। সবাই খাচ্ছে আর একে অপরের সাথে গল্প করছে। আশ্চর্যের বিষয় হলো ফারা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাসফিনের দিকে। একবারের জন্য ফিরে তাকালো না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখনো সন্ধ্যা ঘনিয়ে এলো। নিজ রুমে বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তাসফিন, কপালের উপরে এক হাত রাখা। দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে, অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। ফারা বরাবরই তার সুখ। তার মাঝে যে সুখের সন্ধান পেয়েছে সে, এত সহজে কি ছাড়া যায়? তবে হ্যাঁ, একটু তো কষ্ট দেওয়াই যায়। কথাটা ভেবে দুষ্টু হাসলো সে। দরজায় টোকা পড়ল। বিরক্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিল তাসফিন। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। কি চাই তুই এত রাতে? পকেট থেকে একটা প্যাকেট বের করে দিল আরিয়ান। এই নে বন্ধু, বেশি ভালোবাসার মেডিসিন। প্যাকেটটা নিয়ে উল্টিয়ে পাল্টে দেখলো তাসফিন। রাগে ফুঁসে উঠল রীতিমতো। শালা তুই শেষমেশ। ভাবি বলছে তুই নাকি তাকে কম ভালোবাসিস, তাই এই মেডিসিন। হেসে ফেললো তাসফিন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মেডিসিন লাগে না। তবে হ্যাঁ, তোর সিস্টেমে অনেক সমস্যা আছে। এই মেডিসিনটা তোর প্রয়োজন। কি? ডিরেক্ট ইজ্জতে হাত? রাত গভীর, সড়ক ফাঁকা। শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপর। হালকা ঠান্ডা বাতাস বইছে আশেপাশে। নিস্তব্ধতা। রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তা। কি ব্যাপার জানো, চুপ কেন? স্নেহার প্রশ্নে মনটা ভারী হয়ে এলো ফারার। ইস, কি করবে এখন? লেফটেন্যান্ট সাহেব যে তার সাথে কথাই বলছে না। মনটা আইঢাই করছে, কিভাবে কথা বলা যায়। বান্ধবী রে, তোর দুলাভাই আমার সাথে কথা বলছে না। ফারার উদাস কণ্ঠে বলা কথাগুলো শুনে হেসে কুটি কুটি অবস্থা স্নেহার। বেশ হয়েছে, আরো এসো, রাগ দেখিয়ে। রাগে গজগজ করে উঠল ফারা। চুপ কর শয়তান একটা। তুই শয়তান? তাহলে তুই ডাইনি। ফারা কম নয় ভেবে চিন্তে করে একটা নাম বের করলো সে। তাহলে তুই হাতি। তুই ঘোড়া। একে অপরের সাথে তর্ক করছে ফারা স্নেহা। আরিয়ান এসেছে অনেকক্ষণ হলো। ওদের ঝগড়া দেখে থেমে গেল সে। একজন আগুন তো অন্যজন আগুনের ফুলকি। আরে ব্যাস, কখন থেকে ঝগড়া করছিস দুজনায়? উফ, হে হাতি ঘোড়া কি এসব? তৎক্ষণাৎ থেমে গেল ফারা এবং স্নেহা দুজনাই ফেল করে তাকিয়ে আছে একে অপরের দিকে। কিছু একটা ভেবে ফিক করে হেসে উঠল দুজন। আরিয়ান এসে চেয়ার টেনে বসলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বলো বিষয়টা কি? কি নিয়ে এত মাতামাতি? স্নেহা ফারাকে উদ্দেশ্য করে বলল, এই ঢঙ্গি ভাইয়াকে রাগিয়ে দিয়েছে। বিস্ফোরিত নয়নে তাকালো আরিয়ান। কি? তাসফিন রাগ করেছে? ফারা অপরাধী কণ্ঠে বলল, আসলে আমি রাগ দেখিয়ে চলে এসেছি, তাই উনি রাগ করেছেন। আহাম্মক বনে গেল আরিয়ান। এক মিনিট, তুমি রাগ দেখিয়ে চলে এসেছো, কিন্তু তাহলে তাসফিন কেন রাগ করবে? আর রাগ করলো আবার এসেছে কেন? হ্যাঁ, উনিও এসেছে, কিন্তু সেটা জানি না। বুঝলাম এবার সবটা। আরিয়ান কিয়ৎ সময় ভেবে বলল, তাহলে তুমি গিয়ে বরং রাগ ভাঙাও। অধর প্রশস্ত হয়ে এলো ফারার। চট করে উঠে দৌড়ে উপরে যেতে লাগলো সে। রান্নাঘরে কাজ করতে ব্যস্ত আরিফা আহমেদ। হেল্প করছেন শায়লা আহমেদ। তিনি রান্না শেষ করেছেন অনেক আগেই। আরিফা আহমেদ তাসফিনের জন্য নিজের হাতে হালুয়া বানাচ্ছেন। তবে কিছুটা রাগ আছে তার উপর। ফারার বলা কথাগুলো ফেলতে পারছেন না তিনি। কিন্তু তাসফিনকে দেখে কখনো বোঝা যায় না সে এমন কিছু করতে পারে। চামচ নাড়তে নাড়তে ভাবনায় মগ্ন আরিফা আহমেদ। ফারা ভালো থাকুন, তিনি সেটাই চান। আম্মু। পরিচিত কণ্ঠস্বর শুনে ঈষৎ চমকালেন আরিফা আহমেদ। পিছনে ফিরে ঘুরে দেখলেন তাসফিন দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকে তাসফিন একটা ব্যাপার লক্ষ্য করছে। আরিফা আহমেদ কথা বলছেন না তার সাথে। বিষয়টা মোটেও পছন্দ হলো না ওনার। আম্মু, আপনার কি হয়েছে? আসার পর থেকে একটা কথা বলেননি। হালুয়াটুকু প্লেটে নিয়ে নিলেন আরিফা আহমেদ। ঘুরতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিনকে বলবেন কি হয়েছে?
রাগে ক্ষোভে কড়াভাবে বলেন আরিফা আহমেদ। কি হবে, কি হওয়ার বাকি আছে? আমি তোমার থেকে এসব মোটেও আশা করিনি তাসফিন। তুমি কিনা শেষমেশ আমার মেয়েটার সাথে এমন করলে। বড়সড় ধাক্কা খেলো তাসফিন। সে করলোটা কি? আমি কি করলাম আম্মু? রাগটা থরথর করে বাড়ছে আরিফা আহমেদের। তুমি জানো তুমি ঠিক কি করেছো? হালুয়ার প্লেটটা তাসফিনের হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলেন তিনি। কিয়ৎ সময় থম মেরে দাঁড়িয়ে রইল তাসফিন। হালুয়ার প্লেটের দিকে তাকে ফিক করে হেসে ফেলল। যাই হোক, তার শাশুড়ি কিন্তু বিন্দাস একজন মানুষ। কতটা স্নেহ করে তাকে। ইস, এই ফুরফুরে মেজাজের মহিলাটাকে তার দুষ্টু বউ কিনা বুঝিয়েছে আল্লাহ মালুম। বড়সড় একটা নির্জন গোডাউনে নিজেকে লুকিয়ে রেখেছে সাইফুল। চারিপাশটা নিস্তব্ধ, যেন নিঃশব্দে ওত পেতে আছে মৃত্যুর ছায়া। কনকনে ঠান্ডা বাতাস আর আধো অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি করেছে। বাতাসে ধুলো আর পুরনো লৌহের গন্ধে সব মিলিয়ে যেন শ্বাস নিতে কষ্ট হয়। তার হৃদস্পন্দন যেন নিজের কানে শুনতে পাচ্ছে সে। বুকের ভিতরটা ধকধক করছে, প্রতিটা নিঃশ্বাসে আতঙ্ক ঢুকে পড়ছে আরো গভীরে। তাসফিন, সে ভয়ঙ্কর নামটা এখন তার প্রাণনাশের মতো পেছনে লেগে আছে। সে জানে ধরা পড়লেই শেষ। তাসফিন ক্ষমা করে না। নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া সাইফুল এখন শুধুই বাঁচতে চায়। জীবনটা হঠাৎ করে এত দামি মনে হচ্ছে তার কাছে। চোখ বন্ধ করলে ভেসে আসে রক্ত, বন্দুকের আওয়াজ আর তাসফিনের সেই ঠান্ডা নির্মম চাহনি। আতঙ্ক আর শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। আর সেই গোডাউনের এক কোনায় নিঃশব্দে কুকড়ে আছে কেবল একটু জীবনের আশায়। কপাল বেয়ে টুপটাপ করে ঘাম ঝরছে সাইফুলের। ঠান্ডা বাতাসেও শরীর ঘেমে একাকার। আতঙ্কের ঘাম, অনিশ্চয়তার ঘাম। এক হাতে কপাল মুছে অন্য হাতে বুক চেপে ধরে সে বসে আছে, যেন হৃদয়টা ছিঁড়ে বেরিয়ে আসার আগে থামিয়ে দিতে চায়। মস্তিষ্কে হাজারটা চিন্তা একসাথে কিলবিল করছে। কি করা যায়? পালাবে নাকি এখানেই থাকবে আরো কিছুক্ষণ? দরজার বাইরে যদি কেউ পাহারা দেয়, যদি তাসফিন এখনই হানা দেয়। ভাবনার ভারে মাথা যেন ভারী হয়ে আসছে তার। সে জানে ভুল একটি হতে পারে, তার শেষ ভুল। তবুও তাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই, এই মুহূর্তে। কারণ সময় আর তাসফিন দুজনাই থেমে থাকে না। সে যে রাবজালকে ধরে ফেলেছে, সেই রাবজাল যাকে ভাড়া করে কৃষ্ণপুরে তাসফিনকে মেরে ফেলতে চেয়েছিল সাইফুল। কিন্তু তার সম্ভব হলো কই? ফারাজে তাকে বাঁচিয়ে ফেলেছে। কি চাই? পুরুষালী কণ্ঠস্বরটা কানের ভেতরে কাঁপন ধরিয়ে দিল। কেমন একটা রুক্ষতা, অভিমানের ঠান্ডা ধার যেন মিশে আছে তাতে। মুহূর্তে শরীর জমে গেল ফারার। গলা শুকিয়ে এলো, নিঃশ্বাসটা আটকে গেল বুকের কোথাও। ধীরে ধীরে চোখ তুলে তাকালো সে দরজার পাশে দাঁড়িয়ে। তাসফিন, চোখে আগুন নেই তবুও জ্বলছে, মুখে রাগ নেই তবুও তার ঠান্ডা দৃষ্টিতে যেন চিৎকার লুকিয়ে আছে। তাসফিন তার রুমে এসেছে ঠিকই, কিন্তু তাতে কি? ওর চোখে চেহারা এক চিলতে নরম ভাবও নেই। ফারা চুপ, বলার মতো কিছু খুঁজে পায় না সে। একসময় যে মানুষটা একটু দূরে থাকলে ব্যাকুল হয়ে পড়তো, আজ সেই মানুষটা এক ছাদের নিচে থেকেও দূরের কেউ হয়ে গেছে। তাসফিন আলাদা ঘরে থাকছে, নিজের স্ত্রী, নিজের সংসার, তবুও যেন সে এই বাড়িতে একজন আগন্তুক, শুধু প্রয়োজন পড়লে উপস্থিত হয়। অভিমান, রাগ, ব্যথা সব মিলে একটা ভারী অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে ফেলেছে সে ফারার চারিপাশে। ফারা জানে এই দেয়াল ভাঙা সহজ হবে না, তবুও তার চোখে এখন একটু আশা, খুব নিঃশব্দ, খুব ছোট্ট একটা আশার আলো। ওই আসলে আমি এমনই। বড় বড় পা ফেলে ভেতরে চলে এলো তাসফিন। সেই পা অনুযায়ী পিছুতে লাগলো ফারা। পিছুতে পিছুতে একসময় দেয়ালে পিঠ থেকে তার আমতা আমতা করে বলল, কি? হ্যাঁ, সরি, আমি শুধু দেখতে এসেছিলাম। ভ্রু কুচকে নিল তাসফিন। আমি কি কোনো শোপিস? আমাকে দেখার কি আছে? আসলে আমি। বলো, কে কি দেখবে? কিভাবে দেখবে? এক্ষুনি দেখাবো? লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারা। ছি, লোকটা কি সব বলে। আমি ওভাবে বলিনি কিছু। বের হও বলছি, ঘর থেকে বেরিয়ে যেতে। লজ্জায় অপমানে কেঁপে উঠল রমণী। আঁখি বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। যাও যাও, নিজের মতো করে থাকো, তোমাকে আমি ভুলে গেছি। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো ফারা। অসভ্য লেফটেন্যান্ট সাহেব। আমি কখনো আসবো না আপনার কাছে, দেখে নেবেন আপনি। ওকে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভিতর হু হু করে উঠল ফারার। এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর হতেই হবে? কেন এমন করে? লোকটা সবসময় তাকে কষ্ট দেয়। দরজা লাগিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছে তাসফিন। মেজাজটা খারাপ তার। চলে যেতে বলেছে বলেই কি যেতে হবে? একটু জোর দেখিয়ে তো থাকতে পারতো। সে ফিরেছে আজ 2 দিন হলো, অথচ একটা দিন ঠিক মতো বুকে নিয়ে ঘুমাতে পারেনি। নিষ্ঠুর রমণী সে। ভালোবাসা কি বুঝেও না। বাচ্চা বউ রাখা বড্ড কঠিন। ঠিকমতো ভালোবাসাটুকু দিতে চায় না। হাজারটা ভাবনা ভেবে কখন যে তাসফিন ঘুমের সাগরে ডুবে গেছে তার খেয়াল নেই। রাত ধীরে ধীরে ঢুকে পড়ছে নিজের গভীরতায়। নিরাপত্তার চাদরে ঢাকা পৃথিবী যেন থেমে আছে। আকাশের বুকে এক টুকরো রূপালী থালা চারটা ঠিক যেন বিষণ্ণ প্রেমিকার মতো নিঃশব্দে আলো ঢালছে নিচে।
তার শুভ্রতা ছুঁয়ে যাচ্ছে ছাদ, জানালার কাচ আর গাছপালার পাতায় পাতায়। এক অপার্থিব শীতলতা ছড়িয়ে পড়ছে চারিপাশে। আহমেদ বাড়ির প্রতিটা কোণ এখন নিস্তব্ধ। সব ঘর অন্ধকারে ডুবে, শুধু দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাকে বোঝা যায় সময় এখন মধ্যরাতের কাছাকাছি। বাড়ির মানুষজন ঘুমে বিভোর, ঘুমে অচেতন ফারা, তবে তরাক করে তার মস্তিষ্ক জেগে উঠেছে। ঘুমের ঘোরেই কেউ যেন তাকে আলগোছে কোলে তুলে নিয়েছে, তা অনুভব করতে পারছে সে। চোখ দুটো মেলে রাখতে পারছে না কোনো মতে, ঝাপসা দৃষ্টি, মুখটা পরিষ্কার হচ্ছে না আগন্তুকের। কে? ছাড়ুন আমায়। আগন্তুক কি শুনলো? শোনেনি, নিয়ে চলল ফারাকে। ফারা কখন যে আবার অচৈতন্য হয়ে যায় তার খবর নেই। সকাল সকাল ঘুম থেকে উঠতে গিয়ে আটকে গেল ফারা। আবছা আলো এসে মুখে উপচে পড়ছে তার। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল সে। জানালার কাছে পর্দাটা অল্প সরে যাওয়াতে আলো এসে পড়েছে মুখে। ধীরে ধীরে চোখ দুটো খুলে দেখার চেষ্টা করছে ফারা। সে যে কারো বুকে লেপ্টে আছে তা বুঝতে আর বাকি নেই। তার লজ্জায় আড়ষ্ট হলো সে। ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে। নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার। বিব্রস্ত যুবককে দেখে হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে তার। ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে সে এখানে এলো কি করে। কাল রাতের ঝাপসা দৃশ্য মনে পড়তে চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। তবে কি তাসফিন তাকে নিয়ে এসেছে? এই লেফটেন্যান্ট সাহেব, ছাড়ুন আমায়, সরুন বলছি। তাসফিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, নরে না সুখ, একটু ঘুমাই। বুকের ভিতর ধক করে উঠল ফারার। ঘুম জড়ানো কণ্ঠস্বর বুঝে এত সুন্দর, লজ্জায় মুচকি হাসলো ফারা, তবে তা তাসফিনের অগোচরে। সরে ঘুমান, আমাকে ছাড়ুন, সরুন সরুন নির্লজ্জ কমান্ডার। নির্লজ্জ শুনে পিটপিট করে চোখ তাকালো তাসফিন। বোঝার চেষ্টা করছে কি বলল তাকে। তাসফিনের প্রশস্ত চাহনিতে ঘাবড়ে গেল ফারা। শুকনো ঢোক গিলে বলল, সরুন, শুনতে পাচ্ছেন না? কাঁথা সরিয়ে উঠে বসলো তাসফিন। এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে আরো খানিকটা এলোমেলো করে ঘুম কাটানোর চেষ্টা করছে সে। ফারা ওড়না খুঁজে চলেছে। ফ্লোরে পড়ে থাকা ওড়না দেখে বিছানা থেকে নামতে নিলে হ্যাচকা টানে নিজের বুকে এনে ফেললো তাসফিন। হকচকিয়ে গেল ফারা। চোখ দুটো বড় বড় হয়ে আসে। কি করছেন? করিনি, তবে করব। আদর। কণ্ঠনালী রুদ্ধ হয়ে এসেছে ফারার। এত নিকটে এসে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কিন্তু অভিমানী মন অভিমানগুলো ভোলেনি। কাল রাতে তাসফিন কেমন করে তাড়িয়ে দিয়েছে তাকে। মনের দুঃখে ব্যথিত কণ্ঠে বলে ওঠে সে, আমায় ধরবেন না। আমাকে কেন নিয়ে এসেছেন এই ঘরে? কাল রাতে না বের করে দিয়েছিলেন, মনে নেই? এখন কেন নিয়ে এসেছেন কোলে করে? পিছেল হাসে তাসফিন ভ্রু কিঞ্চিত করে শুধায়, তার মানে তুমি দেখেছিলে আমি তোমাকে কোলে করে নিয়ে এসেছি? বেকুব বনে গেল ফারা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিন। গলা খাকারি দিয়ে বলল, ঝাপসা ঝাপসা দেখেছিলাম। তাহলে বাধা দিল না কেন? পাল্টা প্রশ্নে ফের বেকায়দায় পড়ে গেল ফারা। এই লোকটা এত জিজ্ঞাসাবাদ করছে কেন? তুমি আমার কোল উঠতে চাও, এটা আগে বললেই তো হতো জান। চোখ টিপে তাসফিন বড়সড় ঢোক গিলল ফারা। উঠতে চেয়ে ছটফট করে, ছাড়ুন আমায়, ফাজিল লোক একটা। না ছাড়লে? ভ্রু উঁচিয়ে শুধুই তাসফিন রাগে ফুঁসছে ফারা। না ছাড়লে কিন্তু আমি। চুমু খাও। কি বললাম কড়া করে একটা চুমু খাও। গুড মর্নিং কিস যাকে বলে। তাসফিনের হঠাৎ পরিবর্তনে থমকে গেল ফারা। এই লোকটা তাকে কি সব বলছে? ফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের দিকে। নিম্নাষ্ট ও কামড়ে হাসলো সে। ফিসফিসি জড়ানো কণ্ঠে বলে, কোলে বসে লিপ কিস করলে দারুণ কিছু ফিলিংস আসে ম্যাডাম, অনেক কিছুই করতে মন চায়। সবটুকু নিঃশ্বাস কণ্ঠনালীতে আটকে এসেছে ফারার। একাকে দেখছে সে। এটা আসলেই তাসফিন তো? কি বলছেন এসব? বুঝুনি? আচ্ছা ওয়েট, আমি বোঝাচ্ছি। আকস্মিক ফারাকে টেনে কোলে বসিয়ে দিল তাসফিন। আটকে উঠে ফারা। দুদিকে দুপা ছড়িয়ে বসে আছে সে। মণিকোঠা হতে এই বুঝি মণি দুটো বেরিয়ে আসবে তার। এক হাতে কোমর, অন্য হাতে গাল টেনে অষ্টপুটে মিশিয়ে নিল তাসফিন। আসলে সে চুষে নিচ্ছে প্রেম সুধা। শ্বাস নিতে না পারায় ফারার মনে হচ্ছে এই বুঝি সে মরে যাবে। মিনিটের মধ্যে ছেড়ে দিল তাসফিন। বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, নাও ইয়োর টার্ন। ফারার বুকের ভিতরটা যেন এক তীব্র বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল। হঠাৎ স্পর্শে চুম্বনের আগুনে সে সম্পূর্ণভাবে স্তম্ভিত। তাসফিনের চোখে সেই চেনা উন্মাদনা যা মানুষকে ভয় পাইয়ে দেয়, আবার টানে এক অদ্ভুত পিশাচি আকর্ষণ। সে যেন কোনো প্রশ্রয় চায় না, অনুমোদিত নয়। তাসফিনের আঙ্গুল এক অদ্ভুত মায়ায় ওর গলার রেখা বেয়ে নামছে। রোমকূপে হালকা কাঁপুনি তুলছে। ধীরে ধীরে পোশাকের সীমা পেরোতে চাইছে, ঠিক যেন তার অধিকার আছে এতটা ঘনিষ্ঠতা। তুমি তো এখনো বোঝোনি ম্যাডাম। ফিসফিস করে বলে তাসফিন, ঠোঁটের কোনায় দুষ্টু মুচকি হাসি। তোমার শরীরটা আমার ভাষা বুঝে ফেলেছে, শুধু মনটাই পিছিয়ে আছে সুখ। ফারার চোখ বিস্ফোরিত। সে বুঝতে পারছে না পালাবে না ঠেকাবে না আত্মসমর্পণ করবে। শরীর একরকম, মন আরেক। তার ঠোঁট ফাঁকা, বাতাস খুঁজে ফিরছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু শব্দ নেই। তাসফিন এবার কানের কাছে ঠোঁটে নেই কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই টিয়েগুলো দেখা যাবে?
ভালোবাসা কতটা বিপরীত হতে পারে। ফারা যেন নিজেকে চিনতে পারছে না। বুকের ভিতর তীব্র কাঁপুনি, শরীর তার কথা শুনে না, শুধু মন ছটফট করছে পালাতে। হঠাৎই সে দুহাত দিয়ে তাসফিনকে ঠেলতে চায়, কিন্তু তাসফিন থামবার নয়। একটানে তার কামিজের পিছনে চেন খুলে ফেলে তাসফিন। ওটা ছিল কেবল একখণ্ড বাঁধন, যা তার চোখে এখন অপ্রয়োজনীয়। কানে কানে বলে তাসফিন, নিঃশ্বাসে আগুন মিশে। তোমার এই ভদ্রতা খুব সাজে না ফারা, আমার জন্য একটু খারাপ হও না সুখ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। ফের শুনতে পেল তাসফিনের নেশা ভরা কণ্ঠস্বর। Do you know what draws me to you the most? Your lips, your innocence. It makes me want to crush you into myself, make you cry deeply, desperately. চোখে যেন এক আগুনের লেশ জ্বলে উঠে ফারার লজ্জায় অভিমানে সে হঠাৎই ঘুরে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই পিঠ গিয়ে ঠেকে তাসফিনের প্রশস্ত উষ্ণ বুকে, যেন দেয়ালের মতো শক্ত আর অদৃশ্য কারাগারের মতো বাঁধা। তাসফিনের দুই হাত এবার কাঁধে পড়ে, কোমল নয় প্রবল। সে আরেকবার মুখ নামিয়ে বলে, Now I want to see how long your resistance lasts, sweetheart. ফারার মুখ লাল, চোখ ছলছল করছে, কিন্তু ঠোঁট থরথর করে উঠে কেবল ফিসফিসিয়ে বলে, কি অসহ্য। তাসফিন হাসে, সেই পুরুষালী পুনঃ হাসি। Exactly. I'm really bad for you. ফারাকে ছেড়ে দিল তাসফিন। অবাক নেত্রে ফিরে তাকালো ফারা। চোখ টিপে বাঁকা হাসি, লোকটা বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। ফারার অপেক্ষা করলো না, ছুটে পালিয়ে গেল রুম থেকে। সহসা হেসে ফেললো তাসফিন, বিড়বিড় করে বলল, এইটুকু দিয়ে অবস্থা জান, ইস কি করবো তোমার। ফুরফুরে সকাল, হালকা শীতল বাতাস, আকাশে মেঘের মুদ্রা, আর চারিপাশে মুগ্ধকর নিস্তব্ধতা। স্নেহা আর আরিয়ান একসাথে হাঁটতে বেরিয়েছে। স্নেহা নিজের রীতিতে হাসছে আরিয়ানের পাশে, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা কাজ করছে। আরিয়ান সাধারণত খুবই সতর্ক, তবে আজ সে একেবারে আলাদা। স্নেহাকে তার পাশে পেয়ে একটু স্বস্তি পাচ্ছে, কপালের উপর মৃদু ঘাম। কিন্তু সে খুশি, সে শুধু স্নেহাকে জানাতে চাচ্ছে যে তাকে আরও কাছে অনুভব করতে চায়। কৃষ্ণপুরের রাস্তা, যার প্রান্তে আধুনিক শহরের জাঁকজমক শেষ হয়ে যায়, সেখানে প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যেতে ইচ্ছে করছে তার। তুমি তো এখানকার আগে আসোনি, তাই না? স্নেহা জানতে চায় একটু হাসি চাপা দিয়ে। আরিয়ান স্নেহার দিকে তাকিয়ে বলে, না, আসলে না। তোমার এলাকার সৌন্দর্য দেখতে একটু অবাক হয়েছি। মনে হচ্ছে সময়টা এখানকার নদীর মতো ধীরে চলে। স্নেহা বুঝতে পারে আজকে সে আরিয়ানকে একটু বেশি কাছ থেকে অনুভব করছে, তবে অস্বাভাবিক কিছু নয়। সে তার স্বামী, তাদের সুন্দর একটা সম্পর্কের মিষ্টি ইঙ্গিত। আরিয়ান হাঁটতে হাঁটতে স্নেহার দিকে এক ধরনের আগ্রহপূর্ণ দৃষ্টি দিয়ে বলে, তোমার এলাকা সত্যিই শান্ত। এখানে এমন কিছু আছে যা অনেক জায়গায় নেই। তোমরা এখানকার প্রকৃতির মধ্যে নিশ্চুপ হয়ে যাও, তাই না? স্নেহা আইডাই করে আকস্মিক আরিয়ানের হাত চেপে ধরে। কিঞ্চিত অবাক হলো আরিয়ান, ফিরে তাকালো তরিতে। লজ্জায় নত হয়ে আসে মস্তক। ওই আমি হাত ধরে হাঁটতে চাই। নৈশব্দে হাসলো আরিয়ান, দুদিকে মাথা নেড়ে সম্মতি দেয়। ডান দিকে ফিরে লম্বা নিঃশ্বাস ফেললো সে। মন চাইছে আদুরে মেয়েকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন কিছুই সম্ভব নয়। তার উচিত স্নেহাকে আগলে রাখা, যত্ন নেওয়া, ফিল করানো তাকে আরিয়ান কতটা ভালোবাসে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে, আরিয়ান চায় না সে আরও কষ্ট পাক। একটু সময় দিলে হয়তো আরিয়ানের সাথে মিশে যেতে পারবে সে। আকাশটা আজ নির্বিঘ্ন, নির্মল, স্বচ্ছ, এক ফোঁটা মেঘও নেই। দিগন্ত জোড়া নীল ক্যানভাসে সূর্যের কোমল কিরণ ছুঁয়ে যাচ্ছে প্রতিটা গাছের পাতা, প্রতিটা ঘরের ছাদ, প্রতিটা হৃদয়। ঝলমলে সেই রোদ যেন রূপকথার আলো, নরম, উজ্জ্বল, আর ছুঁয়ে দিলে গায়ে সোনা মাখা এক অনুভব জাগায়। হাওয়াটা হালকা, তাতে নেই কোনো ক্লান্তির ছোঁয়া। এই রোদের স্নিগ্ধতা মনে করিয়ে দেয় নতুন শুরুর কথা। যেন প্রকৃতি নিজে আজ পড়েছে রোদ ঝলমলে শাড়ি, আর ছড়িয়ে দিচ্ছে আলোয় ভেজা সৌন্দর্য। সেই কখন থেকে নখ কামড়াচ্ছে ফারা, বুঝতে পারছে না, হিসেব মিলছে না তার। কি করে হতে পারে, কেন হবে, কিভাবে হবে? দালানের বাইরে বড় বারান্দায় বসে আছে সে, ভেবেই চলেছে এক মনে। ভেতর থেকে বেরিয়ে এলো স্নেহা, সঙ্গে আছে ঝুমুর। হঠাৎ ফারাকে এক নাগারে নখ খেতে দেখে দুজনে হাঁ হয়ে গেল রীতিমতো। আরে আরে কি করছিস এটা? হ্যাঁ রে, ঘরে তো ভাত আছে, ওইটাই খেতি। থতমত খেয়ে গেল ফারা। হো করে হেসে উঠল ঝুমুর। টপাস করে বসে পড়লো ফারার পাশে। কি গো ছোট ভাবি, ভাত রেখে নখ খাচ্ছ কেন? ফারা হক চুকিয়ে গেল, ভীষণ চিন্তিত ভঙ্গিতে বলল, না না, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। উফ, একটা মানুষ এইভাবে পরিবর্তন হতে পারে নাকি? কিঞ্চিত অবাক হলো স্নেহা ঝুমুর। স্নেহা জিজ্ঞাসু কণ্ঠে শুধোয়, কে পাল্টে গেছে? আরে লেফট। বাকি কথাটা আর বললো না ফারা। ছি, কি লজ্জার ব্যাপার। কিভাবে বলবে শয়তান লেফটেন্যান্ট সাহেবের কথাগুলো? তার পরিবর্তন, শরমে মরণ হবে তার। কি হলো ছোট ভাবি, বলো। ফারা একগাল হেসে বলল, কিছু না, নখ বড় হয়েছে, খেতেও মজা।
ছোটবেলায় শুনেছি নখে নাকি দুধ থাকে তাই। পাড়ার কথায় আহম্মক বনে গেল দুজনেই। উল্টাপাল্টা কথা বলে এই গুটি পায়ে কেটে পড়ল ফাড়া। দুপুর গড়িয়ে আসছে, সূর্যের তেজ যেন ক্রমেই অগ্নিমূর্তির রূপ নিচ্ছে। আকাশে আগুন লেলিহান জ্বলন্ত শিখার মতো রোদ ঝরছে প্রতিটা ধূলিকণায়। পথঘাট ফাঁকা, গাছের পাতারাও নিস্তব্ধ হয়ে গেছে, রোদ্দুরে তীব্র আছে। বাতাস যেন থেমে আছে, চারিপাশে এক অনির্বচনীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে, যাকে ভাষায় বাধা প্রায় অসম্ভব। রোদের ধার যেন খঞ্জনের মতো কাটছে, ত্বক দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে সেই তাপমাত্রায়। দুপুরের এই নির্মম রোদে প্রকৃতি যেন ঢুকছে ক্লান্ত পিপাসার্থ। দালানের পিছন দিক দিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই বড়সড় একটা পুকুর রয়েছে। আহমেদ পরিবারের ছিপ ফেলে পাড়ে বসে আছেন আরিফ আহমেদ। মাছ ধরার অনেক শখ ওনার। আগে সাজ্জাদুল আহমেদের পা ভালো থাকাকালীন একত্রে মাছ ধরতে আসতেন। রোদ বেশি ফলস্বরূপ ঘেমে একাকার অবস্থা আরিফ আহমেদের। আজকে বোধহয় আর মাছ ধরা হবে না ওনার। আকস্মিক অনুভব করলেন ছায়া নেমে এসেছে মাথার উপর। একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। পেছন ফিরিয়ে চিরপরিচিত মুখখানি দেখে ছোট করে হাসলেন তিনি। চাপা হাসি তাসফিনের সুচালো দৃষ্টিতে তা এড়ালো না। কি ব্যাপার আম্মু, একা একা রোদে বসে আছেন যে? কথাটা জিজ্ঞাসা করতে করতে নিজেও পাশে বসে পড়ল তাসফিন। পুকুরে ছিপ ফেলা দেখে বাকিটা বুঝে গেল সে। নৈশব্দে হেসে বলল, পাক্কা নাইস ওয়ালা একটা শাশুড়ি পেয়েছে, সবকিছু খাপে খাপ মিলে যায়। ভ্রু কুঞ্চিত করে তাকালো আরিফ আহমেদ। তাই নাকি? একদম। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছে তাসফিন, সঙ্গে ছাতা ধরে আছে দুজনের মাথার উপর। আরিফ আহমেদ নিশ্চুপ। মায়ের নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিন। শিথিল কণ্ঠে বলল, আচ্ছা আম্মু বলুন তো, রাগের কারণটা কি? না বলে বুঝবো কি করে? আরিফ আহমেদ কটাক্ষ করে বলে ওঠেন, কি করব রাগ না করে? তুমি বাইরে গেলেই আমার মেয়েটাকে ভুলে যাও, সব ভুলে থাকো, তাহলে কি করব? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে অবহেলা করো কিভাবে তাসফিন? চোয়াল প্রায় ঝুলে এসেছে তাসফিনের। কি বলছে আরিফ আহমেদ এসব? কি বলছে এসব আম্মু? তোমাকে বলে কে বলেছে? কেন, কিছু কি ভুল বললাম? নিম্নষ্ট কামড়ে কিছুটা ভাবুক হলো তাসফিন। আকস্মিক কিছু একটা মনে হতেই শুধু হয়ে, এটা কি ফারা বলেছে? তো আর কে বলবে শুনি? ফারহাই তো বলল তুমি ওর সাথে এমন এমন করো। থম মেরে গেল তাসফিন। দুষ্টু বউ একটা, কি সুন্দর শাশুড়ির কাছে খারাপ বানিয়ে দিল তাকে। ইস, একবার যদি বউটাকে একা পায় তাহলে আচ্ছা করে মজা বুঝাবে। উফ আম্মু, তুমিও না তোমার মেয়ের কথা মেনে নিলে? তো কি করব? তুমি আমার মেয়েটাকে কষ্ট দেবে আর আমি তা বরদাস্ত করব ভেবেছো? সহসা হেসে ফেলল তাসফিন। ছাতা বা হাতে ধরে ডান হাতে আরিফ আহমেদের হাত টেনে নিজের মাথায় রেখে বলল, আপনার কি মনে হয় আমি কখনো আপনার মেয়েকে কখনো কষ্ট দেব? হুম, ওটা আমার দ্বারা হবে না আম্মু। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আরিফ আহমেদ। কিয়ৎ সময় পর ছোট্ট করে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল তাসফিন। ফের অবাক হলেন আরিফ আহমেদ। তাকিয়ে আছেন নিমেষ। আপনার ফাসিল মেয়েটার জন্য 2 দিন ধরে ডেকেছিলেন আম্মু? মুচকি হাসলেন আরিফ আহমেদ। ছেলেটা বড্ড আদুরে। তার মেয়েটা যে কি করে না, সবসময় বাদরামি। অশ্রুসিক্ত নয়নে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নূপুর। চারিপাশের কোলাহল যেন তার কাছে অনেক দূরের কোনো শব্দ, অস্পষ্ট, অসংলগ্ন। বুকের ভিতরে এক অদ্ভুত ধ্বংসের শব্দ প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। নিঃশব্দে ফেটে যাচ্ছে হৃদয়ের অদেখা কণা। জীবনের সবচেয়ে বড় ভুলটা সে আজ বুঝে ফেলেছে। সাইফুলকে বিয়ে করা ছিল কেবল ভুল নয়, ছিল এক অপূরণীয় আত্মপ্রতারণা। সাইফুল যে কিনা একদিন প্রেমের মায়াজালে বেঁধে তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিয়েছিল, সেই এখন এক নিষ্পৃহ দায়িত্বজ্ঞানহীন মানুষ। স্বামী নয়, যেন একজন দূরবর্তী অতিথি যার কাছে স্ত্রীর চোখের জল, সন্তানের কান্না সবই অর্থহীন। বউ বাচ্চার খবর না রাখা মানুষটা যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত। সেখানে নূপুরের কোনো ঠাঁই নেই। নূপুর আজ বোঝে সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, সমঝোতা, দায়িত্ববোধ আর শ্রদ্ধার এক সূক্ষ্ম জাল বোনা থাকে তাতে। সেই জাল আজ ছিঁড়ে গেছে আর তার ভেতরে বন্দী হয়েছে এক অসহায় নারী, যার নাম নূপুর। ঠিক আছিস? তাসফিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল নূপুর। দ্রুত চোখ মুছে তাকালো। বোনটা যে কষ্টে আছে তা বুঝতে বাকি নেই ওনার। কাঁদছিস কেন? কই? শোন নূপুর, জীবনে যা কিছু হয় তা যে সবসময় সঠিক সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে তা আবার বুঝতেও পারি। তাই বলে যে ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকবো তা তো হতে পারে না। নূপুর বুঝতে পারে না তাসফিনের কথা সারমর্ম কি বোঝাতে চাইল সে। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে পৃথা। অপেক্ষা করে চলেছে বাস আসার। আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার। এই রোদ্দুরে হেঁটে যেতে ভীষণ কষ্ট হবে। হঠাৎ করে একটা বাইক এসে থামলো তার সামনে। নিহালকে বাইক সহ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে পৃথা। যেমন চমকেছে তেমন খুশিও হয়েছে। আপনি এসেছেন? পৃথা প্রচন্ড উত্তেজনায় অদ্ভুত প্রশ্ন করে বসে। নিহাল ছোট্ট করে দম নিয়ে বলল, এই রোদে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি কলেজ থেকে ফিরছিলাম, বাসের অপেক্ষা করছি। নিহাল কিছু বলল না। পৃথার ভীষণ ইচ্ছে করলো বলতে।
আমাকে আপনার সাথে নিয়ে যাবেন বাইকে? কিন্তু ভয়ের কারণে বলতে পারলো না। নিহাল আকবারই বলল। চলো এসো, আমি পৌঁছে দিচ্ছি। গদগদ হয়ে ওঠে পৃথা। সত্যি? এত খুশি হওয়ার কিচ্ছু নেই। তুমি জানো আমি কিন্তু। আপনি নূপুর আপুকে ভালোবাসেন, জানি আমি। নিহাল প্রত্যুত্তরে কিছু বলল না, আর পৃথা একরাশ আড়ষ্টতা নিয়ে বাইকে উঠে বসলো। এটুকুই তার স্বস্তি, অন্তত কিছুক্ষণের জন্য হলো নিহালের কাছাকাছি থাকতে পারছে সে। নিহাল জানে পৃথা মেয়েটা বড্ড বেশি ভালো, কিন্তু ভালোবাসা তো আর বারবার হয় না, একবারই হয়। আর সেটা হয়েছে নূপুরের ক্ষেত্রে। রাত নেমে এসেছে ধীরে ধীরে, যেন এক ক্লান্ত পথিক দিনের বোঝা নামিয়ে বসেছে অন্ধকারের কোল ঘেঁষে। সকালটা ছিল রোদের উজ্জ্বলতায় ভরা, রাজধানীর ব্যস্ত সড়ক কোলাহল আর উত্তপ্ত বাতাসে ছড়িয়েছিল একরকম জাগরণ। কিন্তু সন্ধ্যার পর থেকে আকাশের মেজাজ পাল্টেছে, দিগন্ত জোড়া ছেয়ে গেছে ঘন মেঘে, আর বাতাসে ভেসে এসেছে ঝড়ের পূর্বাভাস। এখন চারিপাশে এক অস্বস্তিকর অস্থিরতা। হঠাৎই শুরু হয়েছে ঝড়, পাগলের মতো ছুটে চলছে হাওয়া, যেন কেউ অভিমান করে দিগন্তকে উল্টে দিতে চাইছে। জানালার কপাটগুলো কাঁপছে রীতিমতো, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে অবিরত। সেই শব্দ যেন নীরবতার বুক চিরে আসা কোনো গোপন কান্না। ঘরের ভেতর নিঃশব্দতা এতটাই ঘন যে মনে হয় নিঃশ্বাস ফেললে সে ভেঙে যাবে। পিনপত নীরবতার মাঝে কেবল জানালার একে অপরের সংঘর্ষের শব্দ। পা টিপে টিপে নিঃশব্দে রুমে ঢুকলো ফারা, যেন বাতাসকেও সে জানাতে চায় না তার আগমন বার্তা। রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক নীরবতা। জানালার ফাঁক গলে আসা ম্লান আলোয় ঘরটা আধো অন্ধকারে ডুবে আছে। তারই মাঝে অনিশ্চিত ছায়ার মতো বিছানাটা চোখে পড়ে। তাসফিন ঘুমিয়েছে কিনা এই প্রশ্নে তার ভিতরে এক অদ্ভুত উৎকণ্ঠা। দূর থেকে বিছানার অবয়ব অস্পষ্ট নিঃসার হয়ে পড়ে থাকা সেই মানব, তাই ধীরে ধীরে এগিয়ে যায় ফারা। পায়ের শব্দ যেন কাচের উপর পা ফেলা, এতটাই সতর্ক, এতটাই নরম। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। তাসফিনকে ঘুমন্ত ভেবে নিঃশব্দে পায়ের কাছে গিয়েছিল ফারা, কিন্তু বিছানায় পৌঁছেই থমকে দাঁড়ালো সে। অন্ধকারে হাত দিয়ে স্পর্শ করতে বুঝে গেল সেখানে আছে শুধু একটা কোলবালিশ, নরম। তাসফিন নেই। চমকে উঠল সে, বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। তাহলে লেফটেন্যান্ট সাহেব কোথায়? এই প্রশ্নটা মাথার ভিতর ঝড়ের মতো ঘুরতে না ঘুরতেই হঠাৎ পেছন থেকে জোরে একজোড়া বাহু চেপে ধরল তার কোমর। আটকে উঠে চোখ খিচিয়ে বুঝে ফেলল ফারা। শিউরে উঠল পুরো শরীর, হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ। অন্ধকার যেন আরো ঘন এলো মুহূর্তে। বুকের গভীর থেকে বেরিয়ে এলো এক চাপা ফিসফিসানি, নিজেকেই মনে করিয়ে দেওয়ার মতো করে। ফেসে গেলি রে ফারা। অস্থির কণ্ঠ মিশে রইল চমক। এবার তার কি হবে? আকাশের বুক চিরে নেমে আসে এক নির্মম বজ্রপাত, আর তার পরপরই শুরু হয় বৃষ্টির করুণ আবাহন। এক ফোঁটা, দুই ফোঁটা, তারপর এক মুহূর্তে মেঘ যেন ছিঁড়ে পরে ঝরে পড়ল শত শত জলের তীর। বৃষ্টির শব্দে নিস্তব্ধ রাতটা কেঁপে উঠতে থাকে। প্রতিটা বজ্র গর্জনে যেন প্রকৃতির রাগ আর হাহাকার মিলেমিশে একাকার। চারিদিক অন্ধকারে মোড়া, কেবল মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকে উদ্ভাসিত হয় পৃথিবীর ভীত চেহারা। জানালার কাছে টুপটাপ শব্দ তুলে ঝরে পড়ছে জল। রুম জুড়ে পিনপতন নীরবতা। একটা নিঃশ্বাসও যেন শব্দ করে উঠলে চারিদিক কেঁপে উঠবে। ঘরের বাতাস থমকে আছে, তেমনই থমকে আছে ফারা। কোমরের উপর চাপটা ক্রমেই গা জ্বালিয়ে দিচ্ছে। ঘামে ভেজে কপালে লজ্জার আতঙ্কের মিশেল। গলার কাছে যেন কিছু আটকে গেছে, কথা বেরোচ্ছে না ঠিকঠাক। তবু সমস্ত সাহস এক করে ফারা অনুনয় করে বলল, ছেড়ে দিন আল্লাহর ওয়াস্তে। কিন্তু তাসফিন শুনছে না। চোখে তার এক অদ্ভুত জেদ, ঠোঁটে এক নির্মম ব্যগ্রতা। মুখের ভেতর থেকে উতলে ওঠা নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ফারার ঘাড়, জ্বালিয়ে দিচ্ছে রোমকূপ, গুলিয়ে দিচ্ছে হৃদস্পন্দন। পিছপিছিয়ে কানে কানে বলে উঠল, আসার আগে ভাবা উচিত ছিল। আর আসবো না, এবারের মতো ছেড়ে দিন। নট পসিবল। ফারা কাঁপছে ভয়ে, লজ্জায়, অপরাধ বোধে না এক অচেনা অস্থিরতায়। তার দু চোখে কুয়াশা জমছে, শরীরটা অবশ্যই আসছে, অথচ মন বলছে পালাতে, বাঁচতে, ছিঁড়ে ফেলতে এই মুহূর্তটাকে। বাইরের ঝড় আর ফারার মনের ঝড় যেন একসাথে তাণ্ডব চালাচ্ছে। প্রকৃতির উন্মাদনা আর হৃদয়ের আর্তনাদ দুয়ে মিলে যেন সময়টাই উল্টে যাচ্ছে। বাতাসের গর্জন, জানালায় এই বৃষ্টির অবিরাম টোকা, আর ফারার ভেতরে ছটফটানি মিশে গেছে। ফারা হঠাৎই টের পায় তাসফিনের ডান হাত ধীরে ধীরে তার পিঠ বেয়ে উপরে উঠছে, শিহরণ জাগিয়ে। মুহূর্ত পরে জামার ফিতে টেনে খুলে দেয় সে, যেন সময় থেমে যায় এক পলকে। চমকে উঠে ফারা, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে উঠে অজান্তে। হৃদয়টা যেন বুকে আটকে পড়েছে, ধুকপুক ধুকপুক করে উঠছে অবিরাম। যেন নিজেই বুঝে গেছে অনিশ্চয়তার এক দুর্বোধ্য রেখা পার করছে সে। লজ্জা, অস্বস্তি আর আতঙ্ক। ফারার মন বিদ্রোহ করছে, পালাতে চায়, দৌড়ে গিয়ে লুকিয়ে পড়তে চায় কোনো অচেনা নিরাপদ কোণে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর শরীর জড়িয়ে পড়েছে এক অনিবার্যতায়। মুহূর্তের মধ্যে তাসফিন তাকে নিজের দিকে টেনে নেয়, দুপা উঁচু করে কোলে তুলে নেয় শক্ত করে। তার বাহুতে স্পর্শ করে কোমরের চারিপাশে সাপের মতো জড়িয়ে থাকা হিমশীতল স্নায়ু। ফারা যেন আরেকবার বিদ্যুতায়িত হয়, চোখে বিস্ময়, কণ্ঠে চাপা আরতি, হৃদয়ে কাঁপুনি। তাসফিন বিছানার দিকে এগিয়ে যায় ধীরে ধীরে। আরেক মুহূর্ত তার থুতনিতে পড়ে এক ব্যথা মিশ্রিত কামড়।
এক অদ্ভুত উন্মাদনা নেশাময় কণ্ঠে ফিসফিস করে ওঠে তাসফিন। এতদিন ভালো রূপ দেখেছ, এখন খারাপটা দেখবে মিসেস শেখ। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ঘরের বাতাসে। তাসফিনের চোখে তখন এক অচেনা উত্তাপ, আর সেই উত্তাপে যেন ছেকে যাচ্ছে ফারার শরীর। মেয়েধীন কোমল উদরে একের পর এক টুকরো টুকরো কামড় বসায় সে। অবদমিত ক্ষুধার মতো হিংস্র প্রায় নিষ্ঠুর ব্যথায় কেঁপে উঠে ফারা। ঠোঁট চেপে ধরে রাখলেও গোঙানির শব্দ থামাতে পারে না। ব্যথায় ফারার হাত অজান্তে উঠে যায়। তাসফিনের চুলে মুঠো করে চেপে ধরে সে, যেন নিজেকে কোনোভাবে রক্ষা করতে চায়। চোখ বেয়ে নেমে আসে চুপচাপ কান্না, মুখ না গুমড়ে বিস্ময়ে ভেজে যায় বালিশের কোণা। অল্প কিছু সময় পরে নিঃশব্দে ছেড়ে দেয় তাসফিন। নিষ্প্রিয় ভঙ্গিতে সে বিছানার উল্টো পাশে গিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। ফারা ধীরে ধীরে পেটের কাপড় তুলে দেখে চামড়ার উপরে লালচে ছোপ কামড়ের দাগ যেন তার শরীরে নয় আত্মাকে আছড়ে গেছে। আঙ্গুল ছুঁয়ে দেখে সে দাগগুলো। ঘুম অসুখ, বেসামল হতে চাচ্ছি না, শ্বশুর বাড়ি বলে কথা। আমাকে ম্যানিপুলেট করো না প্লিজ। অসহায় চোখে তাকায় সে। পাষণ্ড স্বামী তার, এত কিছু করে বলছে কিচ্ছু করতে চাচ্ছে না। এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবকে নিয়ে সে কি করবে? আকাশের বুক চিরে বৃষ্টির ফোঁটা মাটি ছুঁয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে এদিক সেদিক করছে স্নেহা। কিছুতে ঘুম আসছে না তার। কৃষ্ণপুর থেকে বিকেলে রওনা দিয়েছে সে। আরিয়ান তাকে নিয়ে এসেছে। আসার সময় শায়লা আহমেদ খুব কান্নাকাটি করেছেন, এটা মোটেও ভালো লাগেনি ওনার। উদম গায়ে বিছানার একপাশে শুয়ে আছে আরিয়ান। পিঠে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছে স্নেহা। চমকে উঠে সে, হকচকিয়ে গেল তৎক্ষণাৎ। বুকের ভেতরটা মোচড় দিচ্ছে তার। এগুলো কি? কাপা হাতটা পিঠে রাখতেই ফিরে তাকালো আরিয়ান। ঘাবড়ে গেল স্নেহা। আমতা আমতা করে বলল, আপনার পিঠে ওসব কি? চাদর টেনে নিজেকে ঢেকে নিল আরিয়ান। মলিন হেসে বলল, অ্যালার্জি। কিঞ্চিত অবাক হলো আরিয়ান। এলার্জি? অথচ ডাক্তার দেখাচ্ছে না কেন? আইঢাই করে ফের শুধু স্নেহা, আপনি কি ডাক্তার দেখাননি? আরিয়ান স্নেহাকে চিন্তিত দেখে অবাক হলো। স্নেহা কি তাকে নিয়ে কিছু অনুভব করছে? তার মনে কি অনুভূতি তৈরি হচ্ছে আরিয়ানের জন্য? কি হলো, চুপ কেন বলুন? ক্রিম ইউজ করি। স্নেহা চটজলদি বলে ওঠে, কোথায় রেখেছেন দিন, আমি লাগিয়ে দিচ্ছি। আরিয়ান আরও এক দফা চমকে ওঠে। আঙ্গুলের ইশারায় টেবিলের ড্রয়ার দেখালো স্নেহা। উঠে গিয়ে ড্রয়ার থেকে ক্রিম নিয়ে এলো। এতক্ষণ যত্ন নেওয়ার কথা ভাবলেও এখন বেশ লজ্জা লাগছে তার। বুক ভর্তি নিঃশ্বাস টেনে বলল, ঘরে আসুন। আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঘুরে বসলো। লাইটের আলোয় আরিয়ানের ফর্সা পিঠ দেখতে পাচ্ছে স্নেহা। সুদেহী পুরুষ, আকস্মিক গলা শুকিয়ে আসছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। কম্পিত হাতে ক্রিম নিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে লাগলো আরিয়ানের পিঠে। পুরুষ মানুষ আরিয়ান, নিজের অনুভূতিগুলো চেপে রাখা বড্ড কষ্টের। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ছে সে। স্নেহা পিট পিট চোখ করে তাকাচ্ছে তার দিকে। ক্রিম লাগানো শেষ হতেই সরে এলো সে, ড্রয়ারে রেখে দিল। আবার হাত ধুতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। আরিয়ান দুদিকে মাথা দুলিয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যেতে স্নেহার ফোনটা বেজে উঠল। আরিয়ান চেক করে দেখে ফারা কল করেছে। স্নেহা ভাবি কল করেছে। আসছি আমি। আরিয়ান উঠবে ঠিক তখনই ওয়াশরুম থেকে বিকট শব্দ শুনতে পায়। আতকে উঠে সে। স্নেহা ঠিক আছো তুমি? উফ। স্নেহার গোঙানির আওয়াজ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। আরিয়ান এসে অপেক্ষা করলো না তার। বাইরে আসার দরজা ধাক্কিয়ে ভিতরে প্রবেশ করে। বাথটাবে পড়ে আছে স্নেহা। হাত ধুয়ে ফিরে আসতে উল্টে মাথা ঘোরা মাত্রই পা পিছলে পড়ে গেছে। ভিজে জুবুথুবু অবস্থা তার। অনাকাঙ্ক্ষিতভাবেই তার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। চোখ এড়ালো না আরিয়ানের। চমকালো সে। নিঃশ্বাস ভারী হলো তার। হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। কাপা হাত জোড়া বাড়িয়ে দিল স্নেহা। আরিয়ান হাত স্পর্শ করতে উঠতে নিলে ফের পিছলে যায় স্নেহা। এবারেও পড়ে গেল সে। তবে এবার সে একা নয়, আরিয়ান তার উপর পিছলে পড়ে। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের ওষ্ঠজোড়া একে অপরকে ছুঁয়ে যায়। থমকে গেল স্নেহা। পিট পিট চোখ করে তাকালো সে। আমি। আরিয়ান অপেক্ষা করে না কিছু শোনার। পরপর চুমু এঁকে দিল স্নেহার ঠোঁটে। আরিয়ানের একটুখানি স্পর্শে মুচড়ে যাচ্ছে স্নেহা। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। লজ্জায় তাকাতে পারে না সে। ফিসফিস করে বলে, নট ব্যাড। ঝট করে কোলে তুলে নিল স্নেহাকে আরিয়ান। নট ব্যাড দ্বারা ঠিক কি বুঝিয়েছে তা বুঝতে পারল না স্নেহা। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে হেসে ফেলে আরিয়ান। লজ্জায় সেটিয়ে যায় স্নেহা। নির্জন এক অন্ধকার ঘরে জ্ঞান ফিরল সাইফুলের। চোখ দুটি যেন পাথরের মতো ভারী। সামনের দৃষ্টিটা ঝাপসা হয়ে আসছে বারবার। দেয়ালের পাশ ঘেঁষে পড়ে থাকা তার শরীরের প্রতিটা স্নায়ু ব্যথায় কেঁপে উঠছে। ধাতস্থ হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। ধীরে ধীরে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘর নয়। এ যেন একটা বন্ধ গোডাউন, যেখান থেকে মুক্তির পথ নেই। হাত পা শক্ত করে বাঁধা, চারিপাশে ধুলো আর সাথে সাথে গন্ধ। নিঃশব্দ সেই ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সে টের পেল সে একা নয়। চোখ তুলে সামনে ছায়ামূর্তির দিকে তাকাতে হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছ পর্যন্ত উঠে এলো। নিঃশব্দ ভাবলেশীন ভঙ্গিমায় এক কোণে বসে আছে নিহাল। নিহাল, যার নামেই ভয় মিশে থাকে সাইফুলের বুকের ভেতর। সেই চাহনি, সেই নিস্তব্ধ রোষ যেন নিঃশব্দে বলে দিচ্ছে আজ রেহাই নেই। পিলে চমকে উঠল সাইফুলের।
মনে হলো এই অন্ধকার ঘরটায় তার কবর। মৃত্যু কি তবে এতটা নিঃশব্দ হয়? বাধা অবস্থাতে সাইফুল গলা নিচু করে, কিন্তু কণ্ঠে ভয় আর উত্তেজনার মিশেলে হিসিয়ে বলে উঠল, এখানে কেন এনেছো আমাকে? তুমি ভাবছো না নূপুরের কি হবে? তার স্বর যেন এক বিষণ্ণ করুণ সুরে কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু তাতেও লুকানো এক আশার। যদি কিছু বোঝানো যায়, যদি হৃদয় গলে যায়। কিন্তু সেই কথার জবাবে নিহালের ঠোঁটে ফুটে উঠল এক নিষ্ঠুর নির্মম হাসি। একবারে শব্দ করে হেসে উঠল সে, যেন সাইফুলের উদ্বেগটাই তার জন্য নিছক প্রহসন। তার হাসির রেশনা মুছতে তার ছেলে সুরে বলল, ভাইরে ভাই, তুই নাটক কাকে দেখাস? শালা হারামি নাটকের কথাকার। তুই যে আসলে সাইফুল না সেটা আমরা জেনে গেছি। তার চোখে আগুনের মতো ঘৃণা আর মুখের কথা এক বিদ্রুপ যা হৃদয় ছিঁড়ে ফেলতে পারে নিমিষেই। নিহাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। কে বলেছে আমি সাইফুল না? আমি সাইফুল শেখ। অগ্নিদৃষ্টি নিবদ্ধ করে নিহাল। রাগে চোয়াল শক্ত হয়ে আসে তার, সজোরে লাথি মারে সাইফুলের পেটে। চেয়ার সহ উল্টে পড়ে সাইফুল। ভালো না খারাপ তুই একটু পরেই বুঝতে পারবি, অপেক্ষা কর, তোর জম আসতেছে। আর সে আসার পরেই স্পষ্ট হবে তুই সাইফুল নাকি সাইমন। গলা শুকিয়ে এলো সাইফুলের। তবে কি তার খেলা সত্যি শেষ? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।